আমি আমার অধিকার ফিরে পেতে চাই। আমি আমার হক পেতে চাই। আমি আমার সম্মানই পেতে চাই। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, ঘটনার আড়ালের ঘটনা জানতে এবং করোনা ভাইরাস মহামারী ক্রান্তি লগ্নে আমার সাথে কি ঘটনা ঘটেছিল, কি ঘটনা হয়েছিল, বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার কথাগুলো শুনুন। তারপরে একটি মন্তব্য করুন। সময় দীর্ঘদিন হয়ে গেলেও একটি প্রশ্ন মনের ভিতরে আজও রয়ে গেছে। খুব জানতে ইচ্ছা করছে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, জনপ্রশাসন, জনপ্রতিনিধি, সাধারণ জনগণ সবার কাছেই আমার এই একটি প্রশ্ন, আমার হক কোথায়? আমার সম্মানই কোথায়? কে মেরে খেলো আমার হক? আপনারা সবাই অবগত আছেন, সারা বিশ্ব জুড়ে যখন করোনা ভাইরাসের মহামারী আক্রান্ত শুরু হয়েছিল, বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছিল। ঠিক শুরু থেকেই যখন বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত একটি ব্যক্তিও কোনো পজিটিভ ধরা পড়েনি, যখন চীনে বিভিন্ন টেলিভিশনের পর্দায় মিডিয়াতে দেখা গিয়েছে অনেক লোক মারা যাচ্ছে, তাদের গোসল কবরস্থ করার মতন কেউ ছিল না পাশে, কেউ দাঁড়াচ্ছে না, অনেকে মারা যাচ্ছে, অনেকে আতঙ্কিত ছিল, অনেকে ভয়ে ছিল। ঠিক তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার মনের ভিতরে মানবতা, বিবেক জাগ্রত করে দিয়েছিলেন। আমি আমার ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেছিলাম, বহির্বিশ্বের মতন বাংলাদেশেও যদি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে, তাহলে আমি করোনা ভাইরাস প্রাক্কালে মানুষের সেবা করব ইনশাআল্লাহ। যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কিংবা কেউ ইন্তেকাল করেন, তাদেরকে সেবা কিংবা গোসল, জানাজা, কবরস্থ করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তার কয়েকদিন পরেই বাংলাদেশে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রশাসনিকভাবে আমার সাথে কথা বলা হয়, কল কনফারেন্সে আমাকে যুক্ত করা হয়। সেখানে ঢাকা জেলা পুলিশ প্রশাসন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাভার থানা, ধামরাই থানা পুলিশ কল কনফারেন্সে যুক্ত ছিলেন। আমাকে বলা হয়েছিল, আপনি করোনায় মৃত ব্যক্তিদের গোসল কবরস্থ করাতে চাচ্ছেন কিংবা যারা আহত হবেন, পজিটিভ হবে, তাদেরকে সেবা দিতে চাচ্ছেন, ভয় পেয়ে আবার দুদিন পরে চলে যাবেন না তো? তখন একজন পুলিশ কর্মকর্তা আমার সাহস এবং মানবিকতা বিগত বেশ কয়েকটি বছর যাবৎ দেখেছেন, তিনি উপলব্ধি করেছেন, তিনি জানেন আমার সম্পর্কে যে আমি সাভার রানা প্লাজা ট্র্যাজেডির একজন উদ্ধারকর্মী।
আমি বিগত সময়ে অনেক চ্যালেঞ্জিং কাজ করেছি, অনেক উদ্ধার কাজে অংশগ্রহণ করেছি, অনেক আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাথে অংশগ্রহণ করেছি। অর্ধ গলিত লাশ কিংবা যে সব ভয়ঙ্কর মানুষের মৃতদেহ দেখলে মানুষ ভয়ে আতঙ্কে দূরে সরে যেত কিংবা দুর্গন্ধে কাছে যেতে পারত না, তাদেরকে আমি উদ্ধার করেছি। তো সেই বিষয়টা জানার পরে তিনি কল কনফারেন্সে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যিনি সচিবের দায়িত্বে ছিলেন ওনাকে অবগত করেন এবং আমাকে বলা হয়, আপনি আপনার পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে আমাদেরকে জানান। আমি তখন বলেছিলাম যে আমার মানবিক কাজে আমার পরিবারের, আমার আম্মা, আমার আব্বু, আমার স্ত্রী, সন্তান সবাই আমাকে সাপোর্ট করে। কোনো সমস্যা নেই, আমার কোনো পিছুটান নেই, আমার কোনো ভয় নেই। আমি যত বড়ই দুর্ঘটনা হোক না কেন, যত বড়ই চ্যালেঞ্জিং কাজ হোক না কেন, আমি সেখানে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। কারণ আমি আল্লাহর উসিলা হয়ে কাজ করব। তখন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে আশ্বাস দেওয়া হয়েছিল, ঠিক আছে, আপনি সরকারিভাবে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। এবং তৎকালীন সময়ে সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব পারভেজুর রহমান পারভেজ, তিনি আমাকে বলেছিলেন, আপনার কাগজপত্র আমার অফিসে জমা দেন। আমি সব কাগজপত্র জমা দিয়েছিলাম এবং আমি একটি সংগঠন করেছিলাম রানা প্লাজা ট্র্যাজেডির আগে 2012 সালে, ম্যান ফর ম্যান ফোর্স। 2013 সালে যখন রানা প্লাজা ট্র্যাজেডি হয়েছিল, সেই রানা প্লাজা ট্র্যাজেডিতে উদ্ধারকর্মী হিসাবে আমার সহযোদ্ধা ভাইয়েরা যারা ছিল, তাদের মধ্যে অনেককেই আমি আমার সেই সাহসী চ্যালেঞ্জিং কাজে সাথে পেয়েছিলাম। আমি তাদের মধ্য থেকে বাছাই করে করে কয়েকটি নাম আমি সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর দিয়েছিলাম এবং সেখানে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব পারভেজ সাহেব, তিনি আমাকে বলেছিলেন, যদি বাংলাদেশের কোনো উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারিভাবে সম্মানী পায় কিংবা প্রশংসিত হয়, সেটা সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা হবে। কারণ বাংলাদেশে সর্বপ্রথম আপনার এবং আপনার সংগঠনের নামটি আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছি ফাইল। কিছুদিন পর বাংলাদেশে করোনা আস্তে আস্তে বাড়তে থাকে। আমার কার্যক্রম শুরু হয় এবং ঠিক সেই বিভীষিকাময় মুহূর্তে প্রথম 2 থেকে আড়াই মাস একটি মাস্ক কি জিনিস, একটি পিপিই কি জিনিস, আমি কিংবা আমার টিমের সদস্যরা কেউ চোখে দেখিনি। মাস্ক পিপি ছাড়াই আমরা সেই করোনা রোগীদের কাছে গিয়েছি কিংবা করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের গোসল কবরস্থ জানাজার ব্যবস্থা করেছি, যার বাস্তবতা আপনারা অনেকেই জানেন, দেখেছেন। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা
বরাবর আমার নামে একটি প্রজ্ঞাপন জারি আসে, একটি পেপারস আসে। সেই প্রজ্ঞাপনে লেখা ছিল, সাভার উপজেলায় ম্যান ফর ম্যান ফোর্স সংগঠনের 10 জন সদস্য, যার টিম পরিচালক হিসাবে মোহাম্মদ রাজিবুল ইসলাম, করোনাকালীন লাশ দাফন কাফনে কাজে নিয়োজিত থাকবে। সেই প্রজ্ঞাপনটি আমার কাছে এখনো রয়েছে। শুধুমাত্র প্রজ্ঞাপন আমি পেয়েছি, কিন্তু করোনাকালীন কাজ করার জন্য সাপোর্ট বলতে একটি গাড়ি, টিএ দিয়ে, কোনো বেতন, কোনো সম্মান, কোনো সম্মানী, কোনো মাস্ক, পিপি কিচ্ছু আমাকে দেওয়া হয়নি। তার কিছুদিন পরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বাস্থ্য কর্মকর্তা জনাব সাইমুল হুদা, তিনি আমাকে কল করে ডাকেন তার অফিসে। আমি সেখানে গিয়েছি। তিনি আমাকে বলেছেন, আপনাকে আমি দীর্ঘদিন যাবৎ চিনি, সেই রানা প্লাজা থেকে আপনি কাজ করছেন, নিঃস্বার্থভাবে কাজ করছেন, চ্যালেঞ্জিং কাজ করছেন, বিনিময়ে কিছু পাননি। সরকার কিংবা জনপ্রশাসন, জনপ্রতিনিধি কেউ কিছু দেয়নি। এবার আপনার জন্য আমি একটি ভালো অপশন সুযোগ করেছি। বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তৎকালীন সময়ে একটি সুযোগ এসেছিল, প্রতিটি উপজেলায় করোনা নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় একজন পুরুষ এবং একজন নারী নিয়োগ দেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইমুল হুদা সাহেব, তিনি আমার সম্পূর্ণ পেপারস জমা নিয়েছিলেন এবং আমাকে তিনি জানিয়েছিলেন, আশ্বাস দিয়েছিলেন, আপনি থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা এবং অনেক টাকা বেতন আপনি পাবেন প্রতি মাসে। আমাকে সেই বেতন, থাকা, খাওয়া, টিএ দিয়ে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে তিনি আমার কাছ থেকে আমার ছবি এবং ভোটার আইডি নিয়েছিলেন। আমি সম্পূর্ণ ডকুমেন্টস জমা দিয়েছি এবং তিনি আরও একটি কথা বলেছিলেন, বাংলাদেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই একজন নারী, একজন পুরুষ করোনার নমুনা সংগ্রহ করার জন্য নিয়োগ দেওয়া হবে সরকারিভাবে। যতদিন করোনা থাকবে ততদিন আপনার এই চাকরি থাকবে অস্থায়ী ভিত্তিতে। এবং এই চাকরির জন্য অনেক জায়গায় অনেক রিকোয়েস্ট আসছে, কিন্তু আমি দেখেছি এই চ্যালেঞ্জিং সাহসী কাজের জন্য একমাত্র আপনিই প্রযোজ্য, আপনিই তার দাবিদার। তাই আপনাকে আমি কল করেছি। আমি সাইমুল হুদা সাহেবের কথা শুনে আমি খুব আশ্বস্ত হয়েছিলাম, আল্লাহর উপরে শুকরিয়া আদায় করেছিলাম। হয়তোবা যত কষ্টই হোক, যত ভয়ের কাজই হোক, যত চ্যালেঞ্জিং কাজই হোক, হয়তোবা এই কাজের মধ্য দিয়ে আমি আমার পরিবার কিংবা আমার সাজানো সংগঠনের সকল সদস্যদেরকে নিয়ে আমি মানুষের উপকার করতে পারবো ইনশাল্লাহ। দীর্ঘদিন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা সাহেবের দিক নির্দেশনায় সাভার উপজেলার প্রতিটি জায়গায় গিয়ে গিয়ে
প্রতিদিন 30, 40, 50, 60 জন করে আমি করোনা নমুনা সংগ্রহ করেছি। এমনকি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সাভার আশুলিয়া ইপিজেড এলাকায়, সেখানে গিয়েও আমি সেই ইন্ডাস্ট্রিয়াল পুলিশদের বহুতল ভবনের উপরে গিয়ে আমি করোনা নমুনা সংগ্রহ করেছি। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিনিময়ে আমাকে টিএ, ডিএ, বেতন, ভাতা কোনো কিছুই কখনো দেয়নি। আমি আমার সহযোদ্ধা ভাইদেরকে সাথে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সাইমুল হুদা সাহেবের দিক নির্দেশনায় বিভিন্ন জায়গায় গিয়ে সরকারি, সাধারণ জনগণ তার দিক নির্দেশনায় যাকেই বলেছে সেখানে গিয়ে অধরচন্দ্র স্কুলে আমি করোনার নমুনা সংগ্রহ করেছি। দীর্ঘ সময়ে ধরে সেই করোনা নমুনা সংগ্রহ করার পরে আমি ওনাকে বারবার বলেছি, আমি যে এই কাজে নিযুক্ত হলাম, আমাকে নিযুক্ত করলেন, আমার কোনো আইডি কার্ড দেওয়া হচ্ছে না কেন? আমার প্রতি মাসের সেই বেতনটা কোথায়? সেই সম্মানীটা কোথায়? আমার থাকার ব্যবস্থা কোথায়? খাওয়ার ব্যবস্থা কোথায়? কোনো কিছুই করা হয়নি। কয়েক মাস যাবৎ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানবদরদী ভাইদের কাছ থেকে রিকোয়েস্ট করে আমি মাস্ক এবং পিপি সংগ্রহ করে আমি আমার সহযোদ্ধা ভাই বোনদেরকে সাথে নিয়ে করোনাকালীন সময়ে কাজ করেছি। উপজেলা অফিস থেকে তৎকালীন সময়ে উপজেলা চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমাকে মাত্র 4টি পিপি দিয়েছিলেন এবং বলা হয়েছিল পিপি আর নেই। তার পরবর্তীতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রতিদিন আমার চাহিদা অনুযায়ী পিপি, মাস্ক, অ্যাক্সেসল, হ্যান্ড গ্লাভস সেগুলো বিতরণ করা হয়েছিল। আমি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মহোদয় সাহেবকে আমি বারবার বলেছিলাম, আমরা যে কাজ করছি, আমরা বাসায় যাব, ফ্রেশ হব, আমাদের পরিবার আছে, ছোট ছোট বাচ্চা আছে। আমার ছোট মেয়ে তখন অনেক ছোট বয়স, বৃদ্ধ মা আছে, বাবা আছে। আমাদেরকে বাইরে একটু থাকার জন্য কিংবা বাইরে খাবারের ব্যবস্থা সরকার থেকে ঘোষণা আসতেছে যে বিভিন্ন জায়গায় দিচ্ছে, আমরা জানি, কিন্তু আমরা তো পাচ্ছি না। আমাকে প্রয়োজনে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে একটি ডাক বাংলা আছে, বাজেয়াপ্তর মতন, সেখানে ময়লা নোংরা অবস্থায় পরিত্যক্ত অবস্থায় আছে, সেখানে একটি রুম দেন, আমি রুম পরিষ্কার করে থাকব। সেখানেও তিনি সেই ব্যবস্থাটা আমাকে করে দেওয়া হয়নি। পরবর্তীতে আমি সহ আমার 2 জন সহযোদ্ধার নাম নেওয়া হয়েছিল এবং তিনি বলেছিলেন, আপাতত হাসপাতালে থাকেন,
এখানে খান, আমি পরে ব্যবস্থা করছি। প্রচণ্ড কাজের চাপে কিংবা মানসিক টেনশনের কারণে তখন আমার মাথায় প্রথম অবস্থায় ঢুকছিল না বিষয়টা, যে তিনি কি করতে চাচ্ছেন। পরবর্তীতে দেখলাম রোগী ভর্তির যে ফাইল জরুরি বিভাগে, সেই জরুরি বিভাগে রোগী ভর্তির ফর্মে নাম লেখা হলো এবং আমার সিগনেচার নেওয়া হলো। আমাকে বেড দেওয়া হলো, পুরুষ ওয়ার্ডে 2টি বেড দেওয়া হলো, যে এই 2টি বেডে আপনি এবং আপনার সহযোদ্ধা থাকবেন এবং হাসপাতালের খাবার খাবেন, কয়েকদিন এখানে থাকেন, তারপরে দেখি একটা ব্যবস্থা কিছু করা যায় কিনা। পরক্ষণে আমার মাথায় ঢুকলো যে এটা তো রোগীর ভর্তির ফাইল। আমি কি রোগী? আমাকে রোগী বানিয়ে এখানে ভর্তি করানো হচ্ছে, হাসপাতালে রোগীদের খাবার খাওয়ানো হবে। আমি সেটা গ্রহণ করলাম না, সাথে সাথে সেখান থেকে চলে আসলাম। পরবর্তীতে আমার আম্মা বললেন, তোর বাইরে থাকা লাগবে না, বাসায় থাকবি। কোনো সমস্যা হলে আমাদের সবার একসাথে হবে, বাঁচতে হলে একসঙ্গেই বাঁচবো, মরতে হলে একসঙ্গেই মরব। আল্লাহ আমাদের সাথে আছেন ইনশাল্লাহ, বাইরে থাকা লাগবে না। আমি প্রতিদিনই বাসায় থাকতাম। সেই করোনার বিভীষিকাময় মুহূর্তে বিশেষ করে সাভার উপজেলাবাসী দেখেছেন প্রতিদিন 7 জন 8 জন করে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের গোসল, কবরস্থ, জানাজা করিয়েছি। যারা করোনা পজিটিভ হয়েছিল তাদের করোনা নমুনা সংগ্রহ করেছি। কি বীভৎস একটি কষ্ট ছিল তখন। রমজান মাস, প্রচণ্ড গরম, সারাদিন রোজা রেখে সেই রমজান মাসে গরমের ভিতরে ডবল পিপিই পরে তারপর নমুনা সংগ্রহ করতে যেতে হতো। কত কষ্ট সহ্য করেছি তখন। কিন্তু একটি মানুষকেও কখনো আমরা না বলিনি। সারা রাত সারা দিন আমরা কাজ করেছিলাম। সাভারবাসী, সারা বাংলাদেশের অধিকাংশ মানুষ সে বিষয়গুলো জানেন আমরা কি করেছিলাম। এর পরবর্তীতে যখন করোনার টিকা, ভ্যাকসিন শুরু হলো, তখনও সেই টিকা কেন্দ্রে আমরা দায়িত্ব পালন করেছিলাম। কিন্তু দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আজ বলতে হচ্ছে, যে কথা বিগত সময়ে বলি বলি করেও বলা হয়নি। অনেকে এই বিষয়টা জানেন, ব্যক্তিগতভাবে আমি অনেককেই জানিয়েছি, কিন্তু এভাবে অনলাইনের মাধ্যমে সবার সামনে তুলে ধরা হয়নি। সেই বিষয়টি হচ্ছে করোনা ভাইরাস মহামারী ক্রান্তি লগ্নে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যান ফর ম্যান ফোর্সের ব্যানারে আমি, আমার সহযোদ্ধা ভাই বোন, আমরা যে কাজ করেছি, আমরা যে মানুষের সেবা করেছি, এই বৃদ্ধা বয়সে আমার আম্মু, তিনিও মহিলাদের গোসল করিয়েছেন। একটি মানসিক ভবঘুরে ভারসাম্যহীন, যাদেরকে পাগল বলা হয়, রাস্তায় যখন দেখা হয়েছে, রাত 2:30 সময়, 3টার সময় উপজেলা প্রশাসন আমাকে কল করেছেন। সেখানে দৌড়ে ছুটে গিয়েছি তাকে উদ্ধার করার জন্য। আমি আমার টিম নিয়ে
সেই ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছি, করোনা নমুনা সংগ্রহ করেছি, খাবার খাইয়ে দিয়েছি, পোশাক পরিবর্তন করে দিয়েছি, ওষুধ খাইয়ে দিয়েছি, দেখাশোনা করেছি। কিন্তু পেপারে নাম এসেছে অজ্ঞাত এই বৃদ্ধ লোকের কিংবা এই বৃদ্ধ মহিলার দেখাশোনার সম্পূর্ণ ভার দায়িত্ব নিয়েছেন উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান কিংবা স্বাস্থ্য কর্মকর্তা। কাজ করেছি কিন্তু আমি, যার বাস্তবতা আছে, আপনারা সবাই জানেন, যার প্রমাণ আছে। কিন্তু দুঃখের বিষয়, করোনাকালীন কাজ করার শুরু থেকে এই পর্যন্ত প্রশাসনিকভাবে প্রজ্ঞাপন জারির পেপারস ডকুমেন্টস থাকার পরেও, সরকারিভাবে আমাকে নিযুক্ত করার পরেও, সরকারিভাবে আমাকে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়ার পরেও আমি একটি টাকাও বেতন, সম্মানী কিংবা ভাতা, টিএ, ডিএ, সম্মান কিচ্ছুই পাইনি। এবং এমনকি সরকারিভাবে একটি সার্টিফিকেট আমাদেরকে দেওয়া হয়নি। আমি জানতে চাই, সরকারি প্রজ্ঞাপন যেখানে জারি হয় সেখানে সরকারি অনুদান তো আসার কথা। তাহলে আমার নামে যে প্রজ্ঞাপন জারি হয়েছিল কিংবা আমি যে প্রজ্ঞাপন পেয়েছিলাম, আমার সংগঠনের যে প্রজ্ঞাপন পেয়েছিলাম, সেখানে কি কোনো অনুদান আসেনি? করোনাকালীন আমি যে আমার টিমের সদস্যদেরকে সাথে নিয়ে লাশ দাফন কাফন করেছি, করোনা নমুনা সংগ্রহ করেছি, টিকা কেন্দ্রে দায়িত্ব পালন করেছি, আমাদের কি কোনো খাওয়ার ব্যবস্থা সরকার দেয়নি? যদি দিয়ে থাকে তাহলে আমরা পাইনি কেন? কোথায় গেল সেই অনুদান? কে নিল? কে খেলো? জানতে চাই। এবং যদি আমার প্রাপ্য থাকে, বর্তমান সরকার প্রধান, বর্তমান প্রশাসন, জনপ্রতিনিধি, সবার দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি বিষয়টি তদন্ত করার জন্য। তৎকালীন সময়ে যদি করোনাকালীন সময়ে যারা কাজ করেছেন, সরকারি প্রজ্ঞাপন পেয়ে যারা কাজ করেছেন, উপজেলা পর্যায়ে, প্রশাসনিক পর্যায়ে যারা কাজ করেছেন, তাদের নামে যদি কোনো বাজেট থাকে, তাদের নামে যদি কোনো সম্মান থাকে, কোনো সম্মানী থাকে, কোনো ভাতা থাকে, কোনো বেতন থাকে, তাহলে আমারটা আমি কেন পাইনি? কে খেলো? কে আমার হক মেরে দিল? আমি জানতে চাই। যদি আমার হক থাকে তাহলে সেটা আমাকে দেওয়ার জন্য অবশ্যই আপনারা কাজ করবেন। এবং আজকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো একটি কথাও মিথ্যা নয়। প্রতিটি কথার প্রমাণ আমার কাছে আছে, প্রতিটি কথার প্রমাণ আপনাদের কাছে আছে, প্রতিটি কথার প্রমাণ প্রত্যেকেই জানেন। আমি কি করেছি, সেই রানা প্লাজা ট্র্যাজেডিতে উদ্ধার কাজের মধ্য দিয়ে শুরু করে এই পর্যন্ত এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বিশেষ করে সাভার এলাকায়, সাভার ধামরাই আশুলিয়া এলাকায় আমি কি করেছি সেটা আপনারা অনেকেই অবগত আছেন। সরকারিভাবে, জনপ্রশাসনিকভাবে, জনপ্রতিনিধি যারা আছেন তাদের মাধ্যমে অনেকেই জানেন।
অবশ্যই আপনারা আমার এই কথা বিবেচনা করে যদি সরকারিভাবে আমার কোনো কিছু হক পাওয়া থাকে কিংবা সম্মানে কোনো কিছু পাওয়ার যোগ্য মনে হয়, তাহলে অবশ্যই সেটা আমি আপনাদের মাধ্যমে পেতে চাই। কারণ ভালো কাজের যদি একটু উৎসাহ পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়, সেই কাজগুলো করার আরো আগ্রহ বেড়ে যায়। ভালো কাজের সম্মানে যদি কাউকে দেওয়া হয়, সে আরো সেই ভালো কাজগুলো আরো বেশি বেশি করার উৎসাহ পায়, তার মনে অনুপ্রাণিত হয়। ভিডিওটি যারা দেখবেন দয়া করে সবাই বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে অবগত করবেন। কারণ এমন ভুক্তভোগী শুধু আমি নই, আমার মনে হয় বাংলাদেশে প্রতিটি উপজেলায় এরকম ঘটনা আছে। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের সংগঠন ম্যান ফর ম্যান ফোর্সের জন্য দোয়া করবেন, যেন আমরা আরো বেশি বেশি দেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যাণে অসহায়, দরিদ্র, সেবা বঞ্চিত, বিপদগ্রস্ত মানুষদের সেবা প্রদান করতে পারি।